This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার টিভি9 বাংলা আপনাদের সকলকে স্বাগত। টিভি9 নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে লিমা। নজর আমাদের সমস্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে। 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের তোপের মুখে রাজ্য সরকার। ডাল মে কুছ কালা है या फिर सब कुछ काला है। ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। এসএসসির পুরো প্যানেল নিয়ে সন্দেহ প্রকাশ প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার। চাকরির চেয়েও বেশি চিন্তা বাংলার শিক্ষা ব্যবস্থা নিয়ে মন্তব্য মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবীর। এখানে মহাভারত চলছে, 3 জন সঞ্জয়কে লাগবে, ইঙ্গিতপূর্ণ মন্তব্য মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবীর। আরও একবার আপনাদের জানিয়ে রাখবো, 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের তোপের মুখে রাজ্য সরকার। ডাল মে কুছ কালা হ্যাঁ ইয়া ফির সব কুছ কালা হ্যাঁ, এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য যেটা নিঃসন্দেহে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যে মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, ঠিক কি হলো সুপ্রিম কোর্টে আগে একটু ডিটেলে জানবো। আমাদের রিপোর্টার সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, দেখো, সুপ্রিম কোর্টে আজকে লাগাতার তোপের মুখে পড়েছে এসএসসি এবং রাজ্য সরকার। রাজ্য সরকার কেন অবৈধ চাকরি যারা পেয়েছেন সেই চাকরি প্রাপকদের বাঁচানোর জন্য এই সুপার নিউমেরারি পোস্ট বা অতিরিক্ত শূন্যপদ তৈরি করলো, এই প্রশ্ন করেছেন খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনকে তিনি বলেছেন, কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে আপনাদের তরফ থেকে ম্যানিপুলেশন হয়েছে, এটা কিন্তু দেখাই যাচ্ছে। আপনারা যে বরাতকারী সংস্থাকে এই মূল্যায়ন করতে দিয়েছিলেন পঙ্কজ বনসাল, তিনিও কি আলাদাভাবে এই ম্যানিপুলেশন করেছেন? আপনাদের কর্মীরা কিন্তু বিপদে পড়বেন। আর এই সম্পূর্ণ প্রক্রিয়া দেখে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যা উপলব্ধি করেছেন, তিনি বলছেন যে সিবিআই যে মিরর ইমেজগুলো ওএমআর সিটের প্রতিলিপিগুলো হার্ড ডিস্ক থেকে উদ্ধার করেছে গাজিয়াবাদ থেকে, সেগুলো যে আসলে আসল নাকি নকল তা যাচাই করার জন্য যে আসল ওএমআর সিটগুলো প্রয়োজন ছিল সেগুলো আপনাদের কাছে নেই। ফলে আমার মনে হচ্ছে, আমি জানি না যে ডাল মে কুছ কালা হয় ইয়া ফির পুরাহি কালা হয়, অর্থাৎ পুরো প্যানেল কি তাহলে সন্দেহাধীন, এই প্রশ্ন কিন্তু তুলে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিনি বলছেন যেহেতু কোনো যাচাই করার কোনো কিছু অবশিষ্ট নেই, অরিজিনাল ওএমআর সিট ডিস্ট্রয় হয়ে গেছে, অরিজিনাল ওএমআর সিটের যে মিরর ইমেজ তা এসএসসি সার্ভারে নেই, একমাত্র এই সিবিআইয়ের উদ্ধার করা মিরর ইমেজের উপর ভরসা করতে হচ্ছে, সেটা ঠিক কিনা তা যাচাই করার কোনো উপায় নেই। ফলে পুরো প্রক্রিয়া নিয়েই সন্দেহ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি লিমা। নিঃসন্দেহে সুমন, এটা একটা বড় খবর যেখানে প্রধান বিচারপতির মনে হচ্ছে পুরো প্যানেলেই কোথাও একটা গন্ডগোল রয়েছে। যে কমেন্ট তিনি করেছেন, যেখানে যেটা একটু আগে সুমন বলছিল যে ডাল মে কালা মে কুছ ডাল হ্যাঁ ইয়া ফির সব কুছ হি কালা হ্যাঁ, এরকম একটা কমেন্ট, এরকম একটা মন্তব্য কিভাবে দেখছেন সেই সমস্ত চাকরি প্রার্থীরা যারা বছরের পর বছর দিনের পর দিন বসে রয়েছেন, তারা যোগ্য প্রার্থী, তারা বলছেন, কিন্তু এই মন্তব্যের পর তারা কি ভাবছেন সেটা আমাদের রিপোর্টার সোমার মাধ্যমে জানার চেষ্টা করব। সোমা, শীর্ষ আদালতে এখনো পর্যন্ত শুনানি চলছে এবং আমরা যেটা দেখলাম যে রাজ্য সরকার বলেছে যে পৃথকীকরণ করা সম্ভব, অর্থাৎ যোগ্য এবং অযোগ্য, যেটা আপনার অবৈধ যেটা বলছেন, কি বলবেন সব মিলিয়ে? হ্যাঁ, এই কথাটি রাজ্য সরকার যদি হাইকোর্টে বলতো, আজকে এই ভয়ঙ্কর দিন আমাদের দেখতে হতো না। রাজ্য সরকার এখানে তো অস্বীকারই করেছে, বারবার চিৎকার করে বলেছে যে কারোর চাকরি যাবে না, কারোর চাকরি যাবে না। তারা তো জানে, এসএসসিও জানে যে কাদেরকে দুর্নীতি করে বা অবৈধভাবে চাকরিটা দিয়েছে। সুতরাং সেই হাইকোর্টে যে বারংবার বলা হয়েছিল যে আপনারা বলুন, সেখানে যদি তারা কারা অবৈধভাবে চাকরিটা কিনেছিল তাদের লিস্ট দিত, তাহলে এই প্যানেলে যে গ্রাম বাংলা থেকে উঠে আসা হতদরিদ্র ঘরের সন্তানদের যারা যোগ্য তাদের চাকরিটা বহাল থাকতো। এটাই সুপ্রিম কোর্ট ঠিকঠাক দিকে এগোচ্ছে। সেগ্রিগেশন হবে, পৃথকীকরণ হবে, যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ হলে যোগ্যরা বাঁচবে, এটাই আমরা আজকের দিনে প্রত্যাশা করি এবং হবে, এইটুকু আমাদের আশা। সুপার নিউমেরারি পোস্টটা নিয়ে, সেটা কিন্তু আমরা আগেও দেখেছি যে এটা নিয়ে প্রশ্ন উঠেছিল, আজও কিন্তু আদালতে এটা নিয়ে প্রশ্ন উঠেছে, প্রধান বিচারপতি প্রশ্ন তুলেছে। এটা তো হাইকোর্টেও প্রশ্ন উঠেছে, আজকে প্রধান বিচারপতি প্রশ্ন করেছেন। তো আমরা এটার বিরোধিতা আগেও করেছি। সুপার নিউমেরারি পোস্টটা তৈরি করার উদ্দেশ্যটা কি, এটা যেহেতু প্রশ্ন উঠেছে, তো উদ্দেশ্যটা আমার মনে হয় উদ্দেশ্যটা যেহেতু যারা অবৈধ আছে তাদেরকে চাকরিতে বহাল রাখার জন্য সরকার এটা করেছেন। উনি বলছেন যে আমি পোস্টটা তো ক্রিয়েট করেছিলাম কিন্তু নিয়োগটা করা হয়নি। কিন্তু নিয়োগ ক্রিয়েটটা করেছিলেন কেন?
পোস্টটা তৈরি করা হয়েছিল কেন, এটাই তো বড় প্রশ্ন। তার মানে কি আপনি অবৈধ যারা আছে তাদেরকে চাকরিতে বহাল রাখতে চেয়েছেন, কিন্তু সেটা এখন বোঝা যাচ্ছে যে এসএসসি হোক, পর্ষদ হোক এবং রাজ্য সরকার হোক, উনি এখন কি করে বলতে পারছেন যে সেগ্রিগেশন সম্ভব? তাহলে কেন হাইকোর্টে বললেন না? কেন আমাদেরকে ভুক্তভোগী করতে হলো? আমরা যারা যোগ্য, কেন আমাদেরকে আমাদের সম্মানহানি করতে হলো? এবং আমি এটা বলতে বাধ্য হচ্ছি, রাজ্য সরকার এসএসসি হোক কিংবা পর্ষদ হোক, উনি হাইকোর্টে কোর্টকে বিভ্রান্তি করেছেন, সঠিক তথ্য না দিয়ে হাইকোর্টে বিভ্রান্তি করেছেন কোর্টকে। এই জন্য আজকে আমাদেরকে ভুক্তভোগী হতে হচ্ছে। এবং আমরা আশা রাখছি, যেহেতু দ্বিতীয় দফায় হিয়ারিং শুরু হয়েছে সুপ্রিম কোর্টে, যে সেগ্রিগেশনের পথে এগোচ্ছে, এটা আমরা আশা রাখছি। ওয়েমার নষ্ট করা হয়েছে, সেগুলোকে আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসে, এবং আপনারা যেটা বলছেন যে ভুক্তভোগী আপনারা হচ্ছেন, তা এটা থেকে অনেকটা সময় নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা আরও হ্যাঁ, আমরা তো গত 22শে এপ্রিল এই মামলা কলকাতা হাইকোর্ট বাতিল করেছে, এই প্যানেলটি। আজকে প্রায় 9 মাস হয়ে গেল। এই যন্ত্রণা, সামাজিক অসম্মান, এই নিয়ে আমরা প্রতিদিন রাত আমরা দিন যাপন করছি। আর ওএমআর শিট যে বিষয়টা আপনি বললেন, যে ওএমআর ম্যানিপুলেশন, ব্ল্যাঙ্ক ওএমআর শিট, কম নম্বর একেবারে বুঝতে পারছি তাদের বক্তব্য। সময় আপাতত তোমায় ধন্যবাদ সুমন, আমাদের রিপোর্টার আমাদের সঙ্গে ছিলেন। সুমন, তোমাকেও ধন্যবাদ। পরে খবরে নজর রাখি। আম্বেদকর ইস্যুতে বিক্ষোভ ঘিরে বেনজির সংঘাত। সংসদ চত্বরেই সম্মুখ সমরে কংগ্রেস বিজেপি সাংসদরা, তুমুল ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি, আহত 2 বিজেপি সাংসদ। মাথা ফাটল বালেশ্বরের বিজেপি সাংসদ প্রতাপ সারঙ্গীর। জখম হয়েছে ফারুকাবাদের বিজেপি সাংসদ মুকেশ রাজপুত। রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপির এক মহিলা সাংসদকেও ধাক্কা মারার অভিযোগ। রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ জানাতে সংসদ মার্গ থানায় 3 বিজেপি সাংসদ। आपको शर्म नहीं आती है क्या राहुल? क्या शर्म नहीं आती है? क्या शर्म नहीं आती है? गुंडागर्दी करते हो, बूढ़े को गिरा दिया जाता है। इतना कौन सा गुंडागर्दी करते हो? आपको शर्म नहीं आती है क्या राहुल? क्या शर्म नहीं आती है? क्या शर्म नहीं आती है? गुंडागर्दी करते हो। अमित शाह जी की खाल बचाने के लिए ये अब इन्होंने साजिश शुरू की है कि भैया ने किसी को धक्का मारा, ये वो। मेरी आंखों के सामने आप सब ने देखा होगा, खड़गे जी को धक्का मार के जमीन पे गिराया। उसके बाद एक सीपीएम के एमपी को धक्का मारा, उनके ऊपर गिरे, खड़गे जी के ऊपर। मैंने सोचा टांग टूट गई होगी, कुछ हुआ होगा, क्योंकि उनके चेहरे से दिख रहा था कि उनको चोट लगी। फिर हमने कहीं से कुर्सी ढूंढ के हम लाए उनके लिए। अब आप खुद ही देख रहे हैं, यहाँ पे रोज खड़े हैं हम, रोज प्रदर्शन कर रहे हैं 10:30 से 11। आज तक कुछ नहीं हुआ है, ये सब साजिश है। राहुल गांधी एक एमपी को धक्का लगा, मेरे ऊपर गिर पड़ा और मैं नीचे गिर गया। किसने धक्का मारा? राहुल गांधी ने? हाँ, राहुल गांधी ने। राहुल गांधी ने धक्का मारा? राहुल गांधी। कौन सी जगह पे सर? सर किस जगह पे? सर किस जगह पे? किस जगह पे? सीढ़ी के ऊपर में मैं खड़ा हुआ था और राहुल गांधी ने आकर के एक एमपी को धक्का लगाया, वो मेरे ऊपर गिर पड़ा और मैं। कहाँ चोट लगी सर आपको? कहाँ चोट लगी सर? एक बार दिखा दीजिए। ओह, ये तो बहुत आपके कैमरा में होगा। ये पार्लियामेंट की एंट्रेंस है, इसमें मैं अंदर जाने की कोशिश कर रहा था, तो बीजेपी के एमपी जो थे वो मुझे ऐसे रोकने की कोशिश कर रहे थे, धकेल रहे थे और मुझे धमका रहे थे, तो वो हुआ है। नहीं, देखिए हाँ किया है मगर ठीक है, कोई मतलब धक्का मुक्की से हमें कुछ होता नहीं है, मगर ये एंट्रेंस है पार्लियामेंट हाउस की और हमारा अधिकार है अंदर जाने का, और बीजेपी के जो मेंबर्स हैं वो हमें अंदर जाने से रोक रहे थे। सेंट्रल इशू है जो आप लोग मांग कर रहे हैं अमित शाह के रेजिग्नेशन। नहीं, सेंट्रल इशू है कि ये कॉन्स्टिट्यूशन पर आक्रमण कर रहे हैं और जो अंबेडकर जी की मेमोरी है उसका अपमान कर रहे हैं। এই মুহূর্তে সরাসরি নয়াদিল্লি থেকে আমাদের রিপোর্টার জ্যোতির্ময় কর্মকার রয়েছেন। জ্যোতির্ময়, আমরা দুপক্ষের বক্তব্য শুনলাম, কিন্তু এখনো পর্যন্ত দুই দলের তরফ থেকে কোনো কি ব্যবস্থা নেওয়া হয়েছে বা হবে বলে তারা ভাবছেন? দেখো, এই মুহূর্তে পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে তাতে স্পিকার ওম বিড়লার ভূমিকা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ যে অভিযোগগুলি উঠে আসছে প্রত্যেকটি অভিযোগই কিন্তু এই মুহূর্তে বিচারের জন্য, অর্থাৎ ফাইনাল ডিসিশন নিতে হবে স্পিকার ওম বিড়লাকে।
প্রথমত, প্রত্যেক দিনই ইন্ডিয়া জোটের সাংসদরা তারা মকরদ্বারের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন, জানিয়ে বিজেপি সাংসদরা তারা অভিযোগ করছিলেন যে তারা ভেতরে পৌঁছতে পারেন না, তার কারণ মকরদ্বার সম্পূর্ণভাবে দখল করে রাখে ইন্ডিয়া জোটের সাংসদরা। ডেপুটি লিডার কংগ্রেসের গৌরব গগৈ তিনি অভিযোগ করেছেন যে প্রত্যেক দিন যখন ইন্ডিয়া জোটের সাংসদরা তারা বিক্ষোভ দেখান তখন নিরাপত্তা রক্ষীরা কার্যত তাদেরকে ঘিরে একটি বলয় তৈরি করে রাখেন, কিন্তু আজকে যখন যুযুধান কংগ্রেস এবং বিজেপি দুপক্ষ মুখোমুখি দাঁড়িয়ে যখন বিক্ষোভ করছিল, কোনো নিরাপত্তা বলয়, কোনো নিরাপত্তা রক্ষী ছিল না, ফলত পার্লামেন্টের এই নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়ন করা প্রয়োজন। দ্বিতীয়ত, কংগ্রেসের তরফ থেকেও ইতিমধ্যেই স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে তাকে চিঠি দিয়ে অভিযোগ জানানো হয়েছে যে রাহুল গান্ধীকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে, মল্লিকার্জুন খাড়গেকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে এবং 3 জন বিজেপি সাংসদের নামে তারা অভিযোগ করেছেন বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। অপর দিক থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, কিছুক্ষণ আগেই আমরা জানিয়েছি যে বিজেপি সাংসদরা তারা পৌঁছে গিয়েছেন সংসদমার্গ থানায় এবং অনুরাগ ঠাকুরের নেতৃত্বে 3 জন বিজেপি সাংসদ সেখানে রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। যদি রাহুল গান্ধীর বিরুদ্ধে দিল্লি পুলিশকে কোনো পদক্ষেপ করতে হয় তাহলে প্রথম স্পিকারের অনুমোদন দরকার। যেহেতু স্পিকারের কাছে কংগ্রেসও অভিযোগ জানিয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু এফআইআর দায়ের হয়েছে, ফলত দিল্লি পুলিশকেও পদক্ষেপ করতে হবে। ফলত স্পিকারের ভূমিকা এই মুহূর্তে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যে তিনি দুপক্ষের যে অভিযোগ, অর্থাৎ বিজেপি থানায় অভিযোগ জানিয়েছে এবং কংগ্রেস তারা স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছে। বিজেপি থানায় অভিযোগের প্রেক্ষিতেও স্পিকারের জাজমেন্ট এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে যাবে, কারণ তার অ্যাপ্রুভাল ছাড়া দিল্লি পুলিশ পদক্ষেপ করতে পারবে না। আর ওম বিড়লা এক্ষেত্রে কি করছেন আমাদের নজর মূলত সেই দিকেই একেবারে আমাদের নজর থাকবে। জ্যোতির্ময়, আপাতত তোমায় ধন্যবাদ। আমাদের রিপোর্টার নয়াদিল্লি থেকে জ্যোতির্ময় কর্মকার ছিলেন। কিন্তু আরো বিষয় কিছু জানানোর রয়েছে ক্ষেত্রে, সংসদ কুস্তির আখড়া নয়, রাহুল গান্ধীর বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ করলেন কিরেন রিজিজু। দেশ ও সাংসদদের কাছে ক্ষমা চান রাহুল গান্ধী, দাবি করলেন কিরেন রিজিজু। आप एक्सरसाइज करके, आप क्या कराटे कुंफू सीख करके दूसरा एमपी को मारने के लिए सीखा है क्या? अगर हमारे एमपी पे हाथ उठाते तो क्या होते? ये कोई यहाँ बॉक्सिंग खेलने का, कुश्ती लड़ने का यह अखाड़ा नहीं है। हम लोग देखेंगे आगे क्या कार्रवाई उठाना है। বিজেপি সাংসদদের বিরুদ্ধে পাল্টা মল্লিকার্জুন খাড়গে ও প্রিয়াঙ্কা গান্ধীকে ধাক্কা মারার অভিযোগ। पहले गांधी जी यहाँ थे, पीछे कर दिया, बाबा साहब यहाँ थे, उनको पीछे कर दिया, तो ये तो बताता है कि इनकी मानसिकता कैसी है। जो देश के लीडर्स रहे हैं, जिन्होंने इस देश को आज़ादी दी, कॉन्स्टिट्यूशन दिया, उनको अपने पीछे कर दिया। अरे वो कुछ भी कहे, कर कुछ रहे हैं, बोल कुछ रहे हैं, कर कुछ रहे हैं। उनके प्लेक में लिखा हुआ है पिछड़े वर्गों के संरक्षक, ऐसा लिखना चाहिए। देश के संरक्षक है, संविधान के संरक्षक हैं, पिछड़े वर्गों को क्यों? আর এরই মধ্যে আমাদের কাছে খবর এসে পৌঁছলো, হাসপাতালে ভর্তি 2 বিজেপি সাংসদের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমি সরাসরি আমাদের রিপোর্টার জ্যোতির্ময়ের কাছে আরো একবার চলে যাব। জ্যোতির্ময়, ঠিক কি কথা হয়েছে এখনো পর্যন্ত তুমি কি জানতে পারছো? দেখো, আমরা সংসদ চত্বরেই যে ছবি আমরা দেখেছি যে প্রতাপ সারেঙ্গি তার মাথা কেটে গিয়েছে এবং তাকে নিরাপত্তা রক্ষীরা, অর্থাৎ যারা পার্লামেন্টের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, তারা অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে পৌঁছে দেন। আরএমএল হসপিটালে তিনি ভর্তি রয়েছেন এবং অপর দিক থেকে আরেক যিনি সাংসদ রাজপুত, তিনিও হাসপাতালে ভর্তি রয়েছেন। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করে কি ঘটেছে এবং তাদের শারীরিক অবস্থা এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে সেই বিষয়টি তিনি ফোন করে এই 2 আহত সাংসদের থেকে খবর নেন। এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, একের পর এক কেন্দ্রীয় মন্ত্রী তারা পৌঁছচ্ছেন হাসপাতালে। সেখানে পৌঁছেছেন ধর্মেন্দ্র প্রধান, সেখানে পৌঁছেছেন গ্রামোন্নয়ন মন্ত্রী এবং তার পাশাপাশি বিজেপির শীর্ষ নেতারা, তারা প্রত্যেকে তারা হাসপাতালে পৌঁছে গিয়েছেন। কারণ একটাই, এই মুহূর্তে দাঁড়িয়ে আম্বেদকর ইস্যুতে যেমন একদিকে কংগ্রেস সরব এবং তারা মূল যে দাবিটা করছে বা যে বিষয়টিকে তারা সাধারণ মানুষের মনের মধ্যে তারা গেঁথে দিতে চাইছেন, যে দলিতদের জন্য আম্বেদকর কার্যত তাদের রক্ষাকর্তা বা তাদের প্রতিমূর্তি, তাকে অপমান করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর ঠিক এই ইস্যুটাকেই পাল্টা বিজেপি এই মুহূর্তে প্রচার করছে যে পদ্ধতি নিয়ে কংগ্রেস চলছে তা সম্পূর্ণভাবে অসংসদীয় এবং সংসদীয় শিষ্টাচারের সম্পূর্ণ বাইরে। স্বয়ং বিরোধী দলনেতা তিনি আঘাত করেছেন বলে তারা অভিযোগ করছেন এবং প্রধানমন্ত্রীর ফোন করা, স্বাস্থ্যের খবর নেওয়া, এটা এই ঘটনাকে আরো কিছুটা বাড়তি একেবারে সেটা খানিকটা বাড়িয়ে দিল তো বটেই। নজর থাকবে জ্যোতির্ময়, আপাতত তোমায় ধন্যবাদ।